যেতে পারবেন। আচ্ছা, আইএলডি হচ্ছে একটি প্রো পিপল প্রো বাংলাদেশি থিঙ্ক ট্যাঙ্ক, ইউথ-লেড থিঙ্ক ট্যাঙ্ক। খুবই অল্প সময়ের আগে আমরা এটা প্রতিষ্ঠিত করি, কিন্তু আমাদের কিছু সফলতার গল্প আছে। কিছুক্ষণ আগে আপনাদের বললাম আমরা ছাত্র সংসদগুলোতে যে জরিপ করেছি সেগুলো 99% প্লাস আমাদের জরিপের ফলাফল মিলে গেছে। আর আমাদের আরেকটা সফলতার গল্প হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দল দেখবেন তাদের ইশতেহারে তারা ক্ষমতায় আসলে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করবে বাংলাদেশে, এই ইশতেহারটা দিয়েছে। এবং এই ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের এই গ্রাউন্ড ওয়ার্কটা এই আইএলডি, একমাত্র বাংলাদেশি আইএলডি করেছে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসে আমরা কনসাল্ট করে তাদের ইশতেহারে এটা ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। তো এটা আইএলডির আরেকটা সফলতা। তারপরে আমাদের মূল রিপোর্টে চলে যাই। আপনারা আশা করি সবাই প্রস্তুত আছেন। আমাদের আজকের রিপোর্ট পাবলিকেশনস এখানে আমরা দুইটি ধাপে শেষ করব। আমরা শুরুতে বলেছি আমাদের রিপোর্ট পাবলিকেশনসটা শুরু হবে আমাদের ফাইন্ডিংস আপনাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে, এবং পরবর্তীতে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সারের মধ্য দিয়ে আমরা শেষ করব। এবং শেষে আপনাদের সবার জন্য এখানে আমরা লাঞ্চের ব্যবস্থা আছে। আপনারা যাওয়ার সময় সবাই লাঞ্চ প্যাকেজ সংগ্রহ করে নিয়ে যাবেন আশা করি। আর শুরুতে বলতেছিলাম আমাদের আজকে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। আমাদের যে আমরা রিপোর্ট পাবলিশ করছি সেটা আইএলডি জরিপের সেকেন্ড রাউন্ড আজকে পাবলিশ করতে যাচ্ছি। এবং আইএলডির সাথে এখানে সহযোগিতা আরো দুইটি অর্গানাইজেশন এখানে আছে, প্রজেকশন বিডি অ্যান্ড জাগরণ। এবং জাগরণ হচ্ছে ইউকে বেসড একটি থিঙ্ক ট্যাঙ্ক, এবং প্রজেকশন বিডি হচ্ছে একটি কনসালটেন্সি ফার্ম যারা সার্ভে এই রিলেটেড রিসার্চ নিয়ে কাজ করে। এবং আইএলডি যে কোর এরিয়াগুলো আছে সেই কোর এরিয়াগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি এরিয়া হচ্ছে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। আর গভর্নেন্সের গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ইলেকশন আর ইলেকশন সার্ভে, আমরা এটা নিয়ে কাজ করি। তা আমাদের দ্বিতীয় যে জরিপটি, সেই জরিপের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুরুতে শেয়ার করতে চাচ্ছি। আমরা এই জরিপটি পরিচালনা করেছি গত মাসের অর্থাৎ জানুয়ারির 21 তারিখ থেকে এই মাসের 5 তারিখ পর্যন্ত। তার মানে আমাদের এই জরিপের ডেটা কালেকশনের সময় ডিউরেশন ছিল 16 ডেজ, অলমোস্ট 16 ডেজ। 16 দিনে আমরা 15 থেকে 16 দিনে এই সময়টাতে আমরা ডেটা কালেক্ট করেছি। আর এই সময়টাতে আমরা প্রথম যে জরিপটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই সময়টাতে আমাদের বলেছিলাম যে আমাদের নভেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত ডেটা কালেকশনের সময়টা ছিল। এবং তারপরে অনেকগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে, আমরা ওই সময় সেগুলো উল্লেখ করেছিলাম, কিন্তু আমাদের সেই জরিপে এটা রিফ্লেকশন ঘটে নাই। কিন্তু আজকে যেহেতু আমরা যে জরিপটা এখানে পাবলিশ করতেছি সেটা সর্বশেষ জরিপ, এবং অলমোস্ট বলা চলে আমরা 5 তারিখ পর্যন্ত যে ডেটা কালেকশন করেছি এখানে, সেক্ষেত্রে আমাদের এখানে রিফ্লেকশনটা আমরা আশা করি অলমোস্ট সেম রিফ্লেকশন এখানে, সকল রিফ্লেকশন এখানে আসবে। এবং আমরা আমাদের জরিপে চলে যাচ্ছি আমাদের ফাইন্ডিংসে। শুরুতে বলবো আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যানারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রাক নির্বাচনী জনমত জরিপ। আর আমরা আমাদের মেথড সম্পর্কে অবজেক্টিভ যদি বলি, শুরুতে আমাদের এই জরিপের অবজেক্টিভ কি ছিল। আমাদের প্রথম জরিপের অবজেক্টিভের সাথে এই জরিপের কিছুটা ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে প্রথম জরিপে আমাদের হা ভোট না ভোট যুক্ত ছিল না, এখানে আমরা হা ভোট না ভোটের বিষয়টাও যুক্ত করেছি। আর প্রথম জরিপে যেটা করেছিলাম আমরা পার্টি ওয়াইজ এখানে ফাইন্ডিংসটা আমরা পেয়েছিলাম, আর এই জরিপে আমরা অ্যালায়েন্স ওয়াইজ ফাইন্ডিংসটা আপনাদের সামনে তুলে ধরবো। কারণ প্রথম জরিপের সময় অ্যালায়েন্স গঠন হয় নাই, এবং আমরা এই জরিপটা যখন শুরু করেছি তখন অলমোস্ট সকল ক্যান্ডিডেট ফাইনাল হয়ে গেছে এবং অ্যালায়েন্সও ফর্ম হয়ে গেছে। তার মানে আমরা আজকে যেটা পাবলিশ করবো সেটা অ্যালায়েন্স ওয়াইজ রিপোর্ট পাবলিশ করবো এখানে। আর আমাদের অবজেক্টিভগুলোর মধ্যে হচ্ছে আমরা এই জরিপের মাধ্যমে জানতে চাই মানুষের পারসেপশন কি, মানুষের চিন্তা কি, ভোটিং প্যাটার্নটা কিরকম হতে পারে এই বছর, মানুষ কোন পার্টিকে কি দেখে ভোট দিচ্ছে, এগুলো আমরা এইটার মাধ্যমে বুঝতে পারবো। এবং আমরা কোন পার্টির প্রতি কিরকম মানুষের ঝোঁক বা জনমত আছে সেটা এখান থেকে আবিষ্কার করতে পারবো। এই ফাইন্ডিংসগুলো আমরা এখানে নিয়ে আসছি। আর আমাদের মেথড নিয়ে আলোচনা করি, আমাদের মেথোডোলজি হচ্ছে ন্যাশনাল কভারেজ। আমরা আজকে যে জরিপটি আপনাদের সামনে পাবলিশ করছি সেই জরিপটি আমরা 300টি আসনকে কাভার করেছি, এবং প্রত্যেকটি আসন থেকে আমরা ডেটা সংগ্রহ করেছি। এবং এই ডেটা সংগ্রহের ক্ষেত্রে আমরা 2 স্টেজ স্ট্র্যাটিফিকেশন র্যান্ডম স্যাম্পলিং করেছি। আমরা র্যান্ডমাইজেশনকে যেটাকে বলি, যদি আমরা এই র্যান্ডমাইজেশন করার ক্ষেত্রে আমরা আমাদের যে ন্যাশনাল সেন্সাস 2022 এটাকে বেস ধরে আমরা কোন এরিয়ার পপুলেশন সাইজ কতটুকু এবং সেই এরিয়া থেকে কতটুকু পিপলের এই পোর্শনটা নিলে আমাদের অ্যাকুরেসিটা আসবে সেই অনুযায়ী করে আমরা প্রত্যেকটা এরিয়া থেকে ডেটা কালেকশন করেছি। এবং এই 2 স্টেজ যেটা আমরা বলেছি, 2 স্টেজ হচ্ছে আমাদের ডেটা কালেকশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আসনকে কভার করেছি, এবং প্রত্যেকটা আসনকে কভার করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আসনের সবগুলো ইউনিয়নকে টাচ করা সম্ভব নয়, এবং প্রত্যেকটা ইউনিয়নকে, কিন্তু কোন ইউনিয়নকে আমি কভার করবো সেটা আমি জানি না। এই যে র্যান্ডমাইজেশনটা কিভাবে ঘটেছে এখানে, আমরা লটারির মাধ্যমে ধরেন কোনো একটা আসনে 20টি ইউনিয়ন আছে, সে জায়গায় আমরা লটারির মাধ্যমে 6 থেকে 7টি ইউনিয়নকে চুজ করেছি প্রথম, এবং পরবর্তীতে আমরা এই ইউনিয়নের কোন হোল্ডিংসে যাব সেটাও আমরা জানি না। এই জানাটাও আমরা লটারির মাধ্যমে আমরা সিলেক্টেড যেই হোল্ডিংসটা পেয়েছি সেই হোল্ডিংসটা গিয়েছি, এবং পরবর্তীতে
কোনো হোল্ডিংসে যাওয়ার পরে যদি মনে হয়েছে সে হোল্ডিংসের কেউ এখানে আমাদের মতামত দিতে চাচ্ছে না, আমরা 3 বারই পর পরের হোল্ডিংসে গিয়েছি এবং এটা আমরা চেক দেওয়ার চেষ্টা করেছি আমাদের ডেটা কালেকশনের ক্ষেত্রে প্রত্যেকটা আমাদের র্যান্ডমাইজেশন ঠিক হচ্ছে কিনা। এবং স্যাম্পলিং স্ট্র্যাটেজি যেটা আমরা বলবো, আমাদের স্যাম্পলিং স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের উপজেলা মানে পৌরসভাগুলো এবং সিটি কর্পোরেশনগুলোতে আমরা ওয়ার্ডকে ইউনিট হিসেবে কাউন্ট করেছি এখানে। আর হচ্ছে আমরা যেগুলো ভিলেজ লেভেলে যেগুলো বা রুরাল যেই লেভেলে যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেখানে আমরা ইউনিয়নকে বেস হিসেবে কাউন্ট করেছি। আর প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে আমরা চেষ্টা করেছি ওই যা শুরুতে আমরা যেটা বললাম যে আমাদের সেন্সাস 2022 কে বেস ধরে পপুলেশনের সাইজ অনুযায়ী আমরা এখানে নেওয়ার চেষ্টা করেছি স্যাম্পল সাইজ, এবং সেক্ষেত্রে 100 থেকে 300 প্রত্যেকটা আসনের রেসপন্ডেন্ট আমাদের সংখ্যা ছিল মিনিমাম 100, সর্বোচ্চ 300। এবং আমাদের এটা কিভাবে আমরা আনবায়াসড হবে এটা কিভাবে এনশিওর করছি, এনশিওর করার ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে নন লোকাল ইনিউমারেটর্স। ডাটা ইনিউমারেটর যারা ছিল এখানে, আমরা কোনো কনস্টিটিউয়েন্সি তাইতে তার বাড়ি যদি থাকে, ধরেন কোনো একজনের বাড়ি শিবচরে মাদারীপুরের, যদি ওই শিবচরের মাদারীপুরের ওই বাড়িতে ওই কনস্টিটিউয়েন্সির কোনো ইনিউমারেটর্স থাকে, আমরা তাকে ওই কনস্টিটিউয়েন্সিতে স্যাম্পল কালেক্ট করতে দেইনি। কারণ সে যদি ওই কনস্টিটিউয়েন্সি থেকে স্যাম্পল কালেক্ট করে তাহলে যেটা ঘটবে, সে তার পরিচিত মানুষদের কাছ থেকে স্যাম্পল নিতে পারে। এই জন্য আমরা প্রথমে এইটা চেক দেওয়ার চেষ্টা করেছি। 2 নম্বর হচ্ছে ল্যান্ডমার্ক বেসড সিলেকশন। এই সিলেকশনের কথাটা আমরা আগেও যেটা বলেছি যে আমরা সিলেকশন প্রসেসটা কিভাবে মেনটেন করছি এখানে, যে আমি হুট করে এক জায়গায় গেলাম, ব্যাপারটা এরকম না, বা আমার পছন্দ মতো একই পেয়ার গ্রুপ থেকে 4-5 জনের ডেটা নিয়ে নিলাম, ব্যাপারটা এরকম না। আমাদের সেম পেয়ার গ্রুপ থেকে একজনের বেশি ডেটা নেওয়া যাবে না, এবং এটা কিভাবে আমরা আবার এটা জাস্টিফাই করছি সেটা আমরা সামনে দেখাবো। এবং আনবায়াসড মেনটেন করার ক্ষেত্রে আমাদের ডিজিটাল ডেটা কালেকশন CAPI যে মেথড, সেটাকে আমরা এখানে মেনটেন করার চেষ্টা করছি যাতে করে, এবং কোবো টুলবক্সকে আমরা ব্যবহার করছি এখানে। এবং এই CAPI মেথডের এখানে এই সিস্টেমটা যেটা হচ্ছে কোবো টুলবক্সের মাধ্যমে হাতে ডেটা ইনপুট মানে লিখে নিবে না, এটা সরাসরি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সে ইনপুট দিবে। এবং ইনপুট দেওয়ার ক্ষেত্রে তার এখানে যেটা হবে, সে তার এখানে GPS অবশ্যই অন করে তারপরে ইনপুট দিতে হবে। আমরা বসে দেখতে পারতেছিলাম যে আমার কোন ইনিউমারেটরস কোন জায়গা থেকে কয়টা ডেটা নিয়েছে, কোন প্লেস থেকে। যদি একই প্লেস থেকে একাধিক ডেটা আসে, আমরা সাথে সাথে তাকে স্টপ করে দিয়েছি সেখানে, এবং দেখা যায় একটা ডেটা রেখে বাকিগুলো এখানে আমরা ক্যান্সেল করে দিয়েছি, ফ্ল্যাগ দিয়ে দিয়েছি এগুলোতে। এবং পরবর্তীতে ডাটা ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমরা পোস্ট স্ট্র্যাটিফিকেশনকে ব্যবহার করেছি এখানে, যে আমরা শুরুতেই বলেছি আমরা কিছু জায়গা থেকে ডাটা কম নিয়েছি, কিছু জায়গা থেকে বেশি নিয়েছি, কারণ ওই জায়গায় পপুলেশন সাইজ অনুযায়ী। কিন্তু পোস্ট স্ট্র্যাটিফিকেশনের মাধ্যমে এটা ব্যালেন্স করা হয়েছে পরবর্তীতে, যাতে করে আমাদের রিপোর্টে কোনো ইম্প্যাক্ট না ফেলে, নেগেটিভ পজিটিভ কোনো ইম্প্যাক্ট যেন না ফেলে, কোনো যেন বায়াস না হয়। এবং কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি ডিজিটাল ভেরিফিকেশন। শুরুতে বলছি আমরা GPS অন করে, এবং তার GPS লোকেশনটা আমরা এখানে সামনে দেখাই দিতে পারবো, GPS লোকেশনটা কিভাবে আসছে, কোন বাংলাদেশের কোন জায়গা থেকে কিভাবে কতগুলো ডেটা আসছে, টোটাল আমাদের ম্যাপে ওই জায়গায় চিহ্নিত হয়ে আছে, অটোমেটিক জেনারেটেড, এটা আমরা তৈরি করা না। এবং আরেকটা যেটা বলছি আমরা টাইম স্ট্যাম্প, যেটা যে আমরা প্রত্যেকটা জিনিস আমরা ড্রাই রান করেছি, শুরুতে ড্রাই রান করে দেখেছি যে এখানে টাইম কতটুকু যায়, আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড টাইম ধরে পরবর্তীতে যদি কোনো ইনিউমারেটর তার চেয়ে কম টাইমে যদি ডাটা এখানে কালেক্ট করে, আমরা ওইটাকে ফ্ল্যাগ করে দিয়েছি এবং এটা পরে ইনভ্যালিড করে দিয়েছি ডাটা। এবং যদি আবার বেশি সময়ও নিয়ে নেয়, এটা ফ্ল্যাগ করে দিয়েছি। আবার আমাদের একটা এখানে আমরা শুরুতে বলছি র্যান্ডমাইজেশন কিভাবে করছে, 3 বারই পর বা 3টা হোল্ডিংস পর যেতে হবে। এই যাওয়ার যে দূরত্ব, আমরা এটাকে 5 মিনিটস ধরেছি। এই 5 মিনিটসের মধ্যে যদি আবার আরেকটা ডেটা সে শুরু করেন কালেক্ট করা, সেটাকে আমরা ফ্ল্যাগ করে দিয়েছি। এবং ম্যানুয়াল ইন্টারভেনশন, যেটা প্রতিদিন রাত্রে আমাদের এক্সপার্ট টিম বসে এটাকে দেখতো, সারাদিনের যে ডেটাগুলো আসছে, সারাদিন কিন্তু আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেটর যারা থাকতো তারা এগুলো যাচাই করতো। প্রত্যেক ন্যাশনাল কোঅর্ডিনেটরের অধীনে 10টা করে কনস্টিটিউয়েন্সি ছিল। এইগুলো যাচাই করার পরে আমরা ফাইনালি এক্সপার্ট টিম দিয়ে আবার রাতের বেলা বসে, প্রতিদিন রাতে বসে আমরা এইগুলোকে কোনোটা রিমুভ করে দিতাম, কোনোটা ফ্ল্যাগ করে দিতাম, কোনোটা ইনভ্যালিড করে দিতাম যদি ডাটার কোয়ালিটি ভালো না থাকতো। জি, পরবর্তীতে আমরা চলে যাই সরাসরি আমাদের স্যাম্পল সাইজ। আমরা শুরুতেই বলেছি আমাদের 100 থেকে 300 স্যাম্পল সাইজ ছিল প্রতিটি কনস্টিটিউয়েন্সি থেকে, এবং আমাদের ওভারঅল প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি আমরা টাচ করেছি। আমাদের স্যাম্পল সাইজ ছিল টোটাল 63,615টি। 63,615টি স্যাম্পল কালেক্ট করেছি আমরা। এবং আমাদের পরবর্তীতে আমরা এখানে দেখো যে আমরা স্যাম্পল যেই জায়গাগুলোতে কালেক্ট করেছি, এই লোকেশন, জিও লোকেশন, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড এখানে দেওয়া আছে, কোন জায়গা থেকে কতগুলো ডেটা আসছে, আমার এই লোকেশন এখানে অটোমেটিক ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি যেটা বললাম যে আমার 63,000 প্লাস ডেটা আমি কালেক্ট করেছি, স্যাম্পল কালেক্ট করেছি। এখানে আমার জেন্ডারের রেশিওটা কি ছিল, মেল রেশিও ছিল এখানে 57.59% এবং ফিমেলের রেশিও ছিল এখানে 42.41%।
যদিও আমরা জানি বাংলাদেশের ম্যান এবং মেল এবং ফিমেলের রেশিওটা ফিমেল একটু বেশি, কিন্তু বাংলাদেশ কনজারভেটিভ সোসাইটি থাকার কারণে আমরা এই জায়গায় স্যাম্পল কালেক্ট করার ক্ষেত্রে অনেক সময় সমস্যার সম্মুখীন হয়েছি। অনেকে তথ্য দিতে চাচ্ছে না বা কথা বলতে চাচ্ছে না, এই জন্য আমাদের এই রেশিওটা এই জায়গায় আমরা ফুল মেনটেন করতে পারিনি। এখানে ফিমেলের এই রেশিও অনুযায়ী, বাংলাদেশের পপুলেশন সাইজ অনুযায়ী ফিমেলের রেশিও থাকার কথা ছিল এখানে আমার ডেটার 52%, কিন্তু আমি এখানে 42% ডেটা কালেক্ট করতে পেরেছি। এজ গ্রুপ থেকে যদি দেখি, আমরা এজ গ্রুপ থেকে 18 থেকে 29 যেই গ্রুপটা আছে এখান থেকে আমরা 27.48% ডেটা স্যাম্পল কালেক্ট করেছি, এবং 30 থেকে 44 যে এজ গ্রুপটা আছে এখান থেকে আমরা 41.25% ডেটা কালেক্ট করেছি। 45 থেকে 59 যেই গ্রুপটি আছে এখান থেকে আমরা 23.77% ডেটা কালেক্ট করেছি, এবং 60+ যেই গ্রুপটি আছে এখান থেকে আমরা 7.5% ডেটা কালেক্ট করতে পেরেছি। এবং এডুকেশন লেভেল, আমরা এখানে নো ফর্মাল এডুকেশন এই জায়গায় 19.18% ডেটা কালেক্ট করতে পেরেছি। প্রাইমারি এডুকেশন যারা কমপ্লিট করেছে তাদের 17.56% ডেটা কালেক্ট করতে পেরেছি। সেকেন্ডারি এডুকেশন 24.85%, হায়ার সেকেন্ডারি 20.64%, গ্রাজুয়েট 13.75%, পোস্ট গ্রাজুয়েট 4.02% ডেটা কালেক্ট করতে পেরেছি আমরা এডুকেশন লেভেল। রিলিজিয়ান যদি দেখি, আমরা এখানে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের থেকে আমরা 87.47% ডেটা কালেক্ট করতে পেরেছি, এবং হিন্দুইজম যারা প্র্যাকটিসিং তাদের থেকে আমরা 10.74% ডেটা কালেক্ট করতে পেরেছি, এবং বুদ্ধিস্ট, খ্রিস্টান এবং আদার্স কিছু ডেটা কালেক্ট করতে আমরা পেরেছি এখানে। এবং এই জায়গাটাতে রেশিওটা আমাদের পুরোপুরি ন্যাশনাল সেন্সাসের সাথে মিলে যায়। আমরা জানি বাংলাদেশে অলমোস্ট 88% মুসলিম পপুলেশন, এবং 12% হচ্ছে এখানে অন্য ধর্মাবলম্বী, এবং এটা প্রায় এখানে সেম আছে আমাদের এই ডেটা কালেকশনের ক্ষেত্রে। এবং ডিভিশন ওয়াইজ আমরা ডেটা কালেক্ট করেছি। বরিশাল ডিভিশন থেকে 6.94%, চট্টগ্রাম ডিভিশন থেকে 19.19%, ঢাকা ডিভিশন থেকে 19.40%, খুলনা ডিভিশন থেকে 13.52%, ময়মনসিংহ ডিভিশন থেকে 7.09%, রাজশাহী ডিভিশন থেকে 14.72%, রংপুর থেকে 12.76%, সিলেট থেকে 6.39%। এই যে প্রত্যেকটা ডিভিশনের ভেরিয়েশন দেখতেছি আমরা, এই ভেরিয়েশনটার হওয়ার কারণ হচ্ছে তার পপুলেশন সাইজের কারণে, এবং প্রত্যেকটা ডিভিশনের পপুলেশন সাইজের ভেরিয়েশনের কারণে আমার ডেটা স্যাম্পল কালেকশনের ভেরিয়েশনটা এখানে তৈরি হয়েছে। পরবর্তীতে আমরা যেই কোয়েশ্চেনটা দিয়ে আমরা আমাদের মূল ফাইন্ডিংসটা এখানে শুরু করতেছি, যেই কোয়েশ্চেনটা দিয়ে আমরা শুরু করেছি তাদেরকে, যে আপনি কি আর ইউ প্ল্যানিং টু ভোট ইন দ্য আপকামিং ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, মানে আগামী পার্লামেন্টারি ইলেকশনে কি আপনি ভোট দিবেন? এই জায়গাটা থেকে দেখেন আপনারা, এখানে ইন্টেনশন টু ভোট দেখাইছে ইয়েস বলছে এখানে 92.9% মানুষ, তার মানে 92.9% মানুষ ভোট দিবে। এবং এখানে আনডিসাইডেড এখন পর্যন্ত 2.7%, তার এবং নো বলেছে 4.4% মানুষ যে তারা ভোট দিবে না। এবং পরবর্তী কোয়েশ্চেন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হোয়াট আর দ্য এক্সপেকটেশন ফ্রম দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট, পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? এবং সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে 9টি প্রত্যাশা নেওয়ার চেষ্টা করেছি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে, এবং আমাদের ফাইন্ডিংসগুলো হচ্ছে এখানে তারা যেই জায়গাগুলোতে প্রায়োরিটিস দিয়েছে সেগুলো হচ্ছে কন্ট্রোল প্রাইস, মানে বাজার দর নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে তাদের মানে নাম্বার 1 প্রায়োরিটিস প্রত্যেক ভোটারের। এবং দ্বিতীয় হচ্ছে ইমপ্রুভ ল অ্যান্ড অর্ডার, মানে আইন শৃঙ্খলার উন্নতি করা, এখানে ফাইট করাপশন, এবং করাপশনের বিরুদ্ধে ফাইট, এবং জবস এমপ্লয়মেন্ট, এবং পঞ্চম হচ্ছে কনস্টিটিউশন রিফর্ম, ষষ্ঠ হচ্ছে প্রিভেন্ট এক্সটর্শন, মানে চাঁদাবাজি বন্ধ করা, নেক্সট গভর্নমেন্ট বন্ধ করবে, এটা তার একটা ডিমান্ড। জুলাই অ্যাপ্রাইজিং জাস্টিস, জুলাইয়ের বিচার হবে, এটা তার একটা ডিমান্ড। পুলিশ রিফর্ম হবে, পভার্টি রিডাকশন হবে, মানে দরিদ্রতা কমানো হবে, এটা তার ডিমান্ড। হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট, স্বাস্থ্যসেবা উন্নয়ন করবে গভর্নমেন্ট, এটা তার ডিমান্ড। আমরা অলমোস্ট এখানে 9 থেকে 10টা ডিমান্ড, তাদের যে যা সর্বোচ্চ প্রায়োরিটি ছিল এগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী কোয়েশ্চেন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলো আপনাকে ভোট দেওয়ার ডিসিশন মেকিংয়ে ইনফ্লুয়েন্স করে। এবং এখানে আমরা যে ফাইন্ডিংসগুলো পেয়েছি এখানে যে একজন ব্যক্তির ভোট দেওয়ার ক্ষেত্রে যেই ফ্যাক্টরগুলো তার কাছে ইনফ্লুয়েন্স করে, তার মধ্যে প্রথম হচ্ছে 71% মানুষ এখানে মনে করে ক্যান্ডিডেটের কোয়ালিটি, যে ক্যান্ডিডেটের কোয়ালিটি দেখে সে ভোট দিতে চায়। এবং দ্বিতীয় অবস্থানে আছে 47% মানুষ, তারা বলছে পার্টি ইডিওলজি, কোন পার্টির কি আদর্শ সেটা দেখে তারা ভোট দিতে চায়। এবং 36% মানুষ এখানে বলছে পার্টি এক্সপিরিয়েন্স, যে পার্টির কি এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সটা দেখে তারা ভোট দিতে চায়। 31% মানুষ বলছে ডেভেলপমেন্ট প্রমিস দেখতে চায় তারা। 25% মানুষ বলছে ইকোনমিক স্টেবিলিটি দেখতে চায়। তারপরে বলছে জুলাই আপরাইজিং এর ভূমিকা তাদের কেমন ছিল সেটা দেখতে চায়। এবং 18% মানুষ বলছে এন্টি এক্সটর্শন, চাঁদাবাজ বিরোধী কেউ আছে কিনা এটা দেখতে চায়। এবং ফ্রিডম অফ স্পিচ, তার মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা এটা সে দেখতে চায়। এবং 16% মানুষ রিসেন্ট কন্ট্রিবিউশনটাকে দেখতে চায়, যে কোন পার্টির রিসেন্ট কন্ট্রিবিউশন কিরকম সেটা দেখে সে ভোট দিবে। তার এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এরপরে যেই কোয়েশ্চেন আপনার কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের লিডিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনি কোন কোন অ্যালায়েন্সকে ভোট দিবেন বা আপনি সমর্থন করছেন, কোন অ্যালায়েন্সকে আপনি সমর্থন করছেন। এখানে অ্যালায়েন্স সাপোর্ট প্রেফারেন্সেসটা আমরা এখানে পেয়েছি। এখানে বিএনপি লেড অ্যালায়েন্স যেটা আছে সেটা হচ্ছে 44.1% মানুষ বিএনপি লেড যে অ্যালায়েন্স আছে তাদেরকে সাপোর্ট করতেছে, সমর্থন করতেছে। এবং জামাত লেড অ্যালায়েন্স যেটা আছে সেটাকে তারা 43.9% মানুষ সেটাকে সমর্থন করতেছে। এবং আনডিসাইডেড এখন পর্যন্ত ভোটার আছে 6.5% মানুষ এখন পর্যন্ত আনডিসাইডেড। ডিসাইডেড এটা কোন পার্টিকে ভোট দিব এটা আমরা ডিসাইড করবো হচ্ছে 3.8%। এবং জাতীয় পার্টি লিড অ্যালায়েন্স যেটা আছে সেটা হলো 1.7%। সম্পাদন করেছি এবং এই র্যান্ডমাইজেশন যেভাবে করেছি, যদি এই থিওরি মেনটেন করে র্যান্ডমাইজেশন করে যদি 100 টাইমস কেউ এই জরিপটা করে, তাহলে আমরা মনে করি যে এখানে 95% সময় মানে 95% টাইমস আমাদের সাথে সেম রেজাল্ট আসবে এবং 5% আমাদের এদিক সেদিক হইতে পারে। এটাকে বলে আমরা 95% কনফিডেন্সিয়াল ইন্টারভাল। এবং আমাদের এখানে দেখেন, আপনারা দেখতে পাবেন যে এখানে মার্জিন অফ এরর কতটুকু। আমরা দেখেন যখন বলছি বিএনপি লেড অ্যালায়েন্স পাবে 44.1%, এবং আমরা একটা লোয়েস্ট এবং হাইয়েস্ট একটা লেভেল দেখাইছি, এখানে রেঞ্জ দেখাইছি। সেখানে হচ্ছে তার লোয়েস্ট লেভেল হচ্ছে 43.6% এবং হাইয়েস্ট লেভেল হচ্ছে 44.5%। এই যে 43.6 এবং 44.5 এর মাঝে যে পার্থক্যটা 0.9%, মানে 1%-এরও কম, যেটা এটা হচ্ছে আমার মার্জিন অফ এরর আমার এই সার্ভে। এবং অ্যালায়েন্স সাপোর্ট বাই জেন্ডার পরবর্তী স্লাইডে আমরা দেখব যে এখানে লিঙ্গ ভিত্তিতে কারা কোন পার্টিকে সমর্থন করতেছে, কতটুকু সমর্থন করতেছে। এখানে যদি আমরা পুরুষের দিকে দেখি, মেল সাপোর্টার যারা আছে তাদের 47% তারা বিএনপি অ্যালায়েন্সকে সাপোর্ট করতেছে এবং 42% তারা জামাত অ্যালায়েন্সকে এখানে সাপোর্ট করতেছে এবং 5% তারা এখন আনডিসাইডেড। এবং ফিমেল ভোটার যারা আছেন তারা এখানে 42% এখানে তারা বিএনপি লেড অ্যালায়েন্সকে সাপোর্ট করতেছে এবং 46% তারা এখানে জামাত লেড অ্যালায়েন্সকে সাপোর্ট করতেছে। এখানে 7% আনডিসাইডেড। এবং অ্যালায়েন্স সাপোর্ট বাই দ্য রেসিডেন্স, আমরা এখানে আরবান এবং রুরালকে এখানে আলাদা করার চেষ্টা করেছি। এবং আরবানের ক্ষেত্রে 46% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করতেছে এবং 42% মানুষ এখানে জামাত লেড যেই অ্যালায়েন্স আছে তাদেরকে সাপোর্ট করতেছে। 6% মানুষ এখন আনডিসাইডেড। এবং রুরাল যেটা গ্রাম অঞ্চল, সেখানে 43% মানুষ বিএনপিকে সাপোর্ট করতেছে এবং 45% মানুষ এখানে জামাত অ্যালায়েন্সকে সাপোর্ট করতেছে এবং 6% মানুষ এখানে এখন আনডিসাইডেড। এবং অ্যালায়েন্স সাপোর্ট বাই রিলিজিয়ান, ধর্মের ভিত্তিতে আমরা এখানে দেখার চেষ্টা করেছি। যারা মুসলিম ধর্ম অনুসারী তাদের মধ্যে থেকে 43% মানুষ বিএনপি লেড অ্যালায়েন্সকে সাপোর্ট করে এবং 46% মানুষ জামাত লেড অ্যালায়েন্সকে সমর্থন করে এবং 5% মানুষ এখন আনডিসাইডেড এখানে। এবং হিন্দুইজমে যারা প্র্যাকটিস করে তাদের মধ্যে 55% মানুষ বিএনপি লেড অ্যালায়েন্সকে এখানে সাপোর্ট করে, 28% মানুষ এখানে জামাত লেড অ্যালায়েন্সকে সাপোর্ট করে, 9% এখন আনডিসাইডেড। এবং অন্যান্য ধর্মগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। অ্যালায়েন্স সাপোর্ট বাই এজ গ্রুপ, বয়সের ভিত্তিতে আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে 18 থেকে 29 বছর বয়স যেই গ্রুপটা আছে তাদের মধ্যে 38% মানুষ এখানে বিএনপি লেড অ্যালায়েন্সকে পছন্দ করে এবং 51% মানুষ এখানে জামাত লেড অ্যালায়েন্সকে পছন্দ করে, 6% এখন আনডিসাইডেড। 30 থেকে 44 বছর বয়সের যারা আছেন তাদের মধ্যে 47% মানুষ বিএনপি লেড অ্যালায়েন্সকে পছন্দ করেন, সমর্থন করেন এবং 42% মানুষ এখানে জামাত লেড অ্যালায়েন্সকে সমর্থন করেন, 6% এখন আনডিসাইডেড। এবং 45 থেকে 59 বছর বয়সের মধ্যে যারা আছে তাদের মধ্যে 48% মানুষ বিএনপি লেড অ্যালায়েন্সকে পছন্দ করে, 40% মানুষ এখানে জামাত লেড অ্যালায়েন্সকে পছন্দ করে, 5% আদার্স এবং 5% এখন আনডিসাইডেড। এবং 60+ যে ষাটোর্ধ্ব যে মানুষগুলো আছেন তাদের মধ্য থেকে 44% বিএনপি অ্যালায়েন্সকে সমর্থন করেন, 42% জামাত অ্যালায়েন্সকে সমর্থন করেন, 5% আদার্স এবং 7% এখন আনডিসাইডেড। অ্যালায়েন্স সাপোর্ট বাই দ্য এডুকেশন লেভেল, আমরা যদি শিক্ষার স্তর থেকে দেখি তাহলে দেখব নো ফর্মাল এডুকেশন, যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই তাদের মধ্যে থেকে 49% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 39% মানুষ জামাত অ্যালায়েন্সকে সাপোর্ট করে, 5% এখন আনডিসাইডেড। এবং প্রাইমারি শিক্ষা সম্পন্ন করেছেন যারা তাদের মধ্যে থেকে 49% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে, 38% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, 4% আদার্স এবং 6% এখন আনডিসাইডেড। এবং সেকেন্ডারি লেভেল এডুকেশনে যারা সম্পন্ন করেছেন তাদের মধ্যে থেকে 44% মানুষ বিএনপিকে সাপোর্ট করে এবং 43% মানুষ জামাতকে সাপোর্ট করে, জামাত অ্যালায়েন্সকে এবং বিএনপি অ্যালায়েন্সকে, এবং 4% মানুষ হচ্ছে আদার্স এবং 6% মানুষ হচ্ছে এখন আনডিসাইডেড। এবং হায়ার সেকেন্ডারি যারা শেষ করা ভোটার যারা তাদের মধ্যে থেকে 42% এখানে বিএনপিকে সাপোর্ট করে, বিএনপি অ্যালায়েন্সকে সাপোর্ট করে, 48% এখানে জামাত অ্যালায়েন্সকে সাপোর্ট করে এবং 6% এখন আনডিসাইডেড। গ্র্যাজুয়েশন বা ব্যাচেলর সম্পন্ন করা যে ভোটার আছে তাদের মধ্যে থেকে 37% বিএনপি অ্যালায়েন্সকে সাপোর্ট করে, 51% এখানে জামাত অ্যালায়েন্সকে সাপোর্ট করে, 7% এখন আনডিসাইডেড। এবং পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করা যারা ভোটার আছে তাদের মধ্যে থেকে 38% বিএনপি লেড অ্যালায়েন্সকে পছন্দ করে বা সমর্থন করে, 51% এখানে জামাত লেড অ্যালায়েন্সকে সমর্থন করে, 6%
6% এখনো আনডিসাইডেড। অ্যালায়েন্স সাপোর্ট বাই প্রফেশন অনুযায়ী আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে এগ্রিকালচারাল লেবার যারা মানে যারা কৃষিজীবী যারা আছেন তাদের মধ্যে থেকে 56% মানুষ বিএনপি লেড অ্যালায়েন্সকে পছন্দ করে, 34% মানুষ জামাত লেড অ্যালায়েন্সকে পছন্দ করে, 5% আনডিসাইডেড। এবং মিডিয়াম বিজনেসম্যান যারা আছেন তাদের মধ্যে থেকে 46% বিএনপি লেড অ্যালায়েন্সকে পছন্দ করেন, 42% জামাতের লেড অ্যালায়েন্সকে এবং 5% এখনো আনডিসাইডেড, 4% আদার্স। স্মল বিজনেসম্যান যারা আছেন তাদের মধ্যে 50% বিএনপিকে সাপোর্ট করে এই অ্যালায়েন্সকে এবং 38% জামাত অ্যালায়েন্সকে সাপোর্ট করে, 5% আদার্স এন্ড 5% আনডিসাইডেড এখনো। ইন্ডাস্ট্রিয়ালি যারা আছে তাদের মধ্যে 45% বিএনপি লেড অ্যালায়েন্সকে পছন্দ করে, 45% জামাত লেড অ্যালায়েন্সকে পছন্দ করে সমর্থন করে, 6% আনডিসাইডেড এখন পর্যন্ত। সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের মধ্যে থেকে 46% বিএনপি, 42% জামাত অ্যালায়েন্স এবং 6% আনডিসাইডেড। ফ্যাক্টরি ওয়ার্কার যারা আছে তাদের মধ্যে 57% বিএনপি, 34% জামাত এবং আনডিসাইডেড সংখ্যাটা এখানে অনেক কম। ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা আছে তাদের মধ্যে 52% এখানে বিএনপি, 36% জামাত, 4% আনডিসাইডেড, 5% আদার্স। লেবারার যারা আছেন অন্যান্য লেবারার তাদের মধ্যে 53% বিএনপি, 35% জামাত অ্যালায়েন্স। গভর্নমেন্ট জবে যারা আছেন তাদের 44% বিএনপি, 45% জামাত অ্যালায়েন্স। প্রাইভেট জবে যারা আছেন তাদের মধ্যে 43% বিএনপি, 45% জামাত অ্যালায়েন্স। কৃষক যারা আছেন তাদের মধ্যে থেকে 49% বিএনপি, 38% এখানে জামাত অ্যালায়েন্স। ফিশারম্যান এবং অন্যান্য গ্রুপগুলো এখানে দেখছি। স্টুডেন্ট আমরা উল্লেখযোগ্য কয়েকটা উল্লেখ করি এখানে। স্টুডেন্ট যারা আছেন তাদের মধ্যে থেকে 33% হচ্ছে বিএনপি লেড অ্যালায়েন্সকে সমর্থন করেন এবং 58% এখানে জামাত লেড অ্যালায়েন্সকে সমর্থন করেন এবং 6% এখানে আনডিসাইডেড। আনএমপ্লয়েড যারা আছেন তাদের মধ্যে থেকে 42% বিএনপি লেড অ্যালায়েন্সকে পছন্দ করেন, 47% এখানে জামাত লেড অ্যালায়েন্সকে পছন্দ করেন, 6% এখনো আনডিসাইডেড এবং আদার্সের একটা ক্যাটাগরি এখানে আছে। এবং পরবর্তী কোয়েশ্চেন আমরা যে কোয়েশ্চেনটা করেছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেন রিজন ইউ সাপোর্ট বিএনপি লেড অ্যালায়েন্স, মানে বিএনপি লেড যে অ্যালায়েন্সটা আছে, জোট আছে, এই জোটকে সাপোর্ট করার প্রধান কারণ কি আপনার। এই জায়গা থেকে আমরা রেসপন্স কালেক্ট করেছিলাম প্রত্যেকের কাছ থেকে 4টি করে। সেখানে আমরা দেখতে পাই যে 84% মানুষ মনে করে বিএনপি লেড অ্যালায়েন্সকে বা বিএনপি জোটকে পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে হ্যাজ পাস্ট এক্সপিরিয়েন্স রানিং কান্ট্রি, দেশ চালানোর প্রিভিয়াস অভিজ্ঞতা আছে তার, এই জন্য তার সমর্থক গোষ্ঠী যারা আছে আমরা যেটা 44.1% দেখলাম তাদের মধ্যে থেকে 84% মানুষ মনে করে তার বিগত অভিজ্ঞতা থাকার কারণে আমি তাকে পছন্দ করি। এবং 45% মানুষ এখানে মনে করে বিলিভস ইন ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড ফ্রি স্পিচ, তারা মত প্রকাশের স্বাধীনতা এবং ডেমোক্রেটিক ভ্যালুজ আছে, গণতন্ত্র আছে তার মধ্যে, এই জন্য আমি পছন্দ করি। এবং 38% মানুষ মনে করে সে অনেস্ট এবং লেস করাপ্ট এবং 34% মানুষ মনে করে জিয়া ফ্যামিলির সাথে তার কানেকশন আছে, এই জন্য আমরা তাকে পছন্দ করি, এই পরিবার মানে এই অ্যালায়েন্সকে পছন্দ করি। এবং 29% মানুষ মনে করে ক্যাপাবল ফর সলভিং প্রাইস হাইক, এই যে প্রাইস হাইক হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে, এইটা তারা সলভ করার মতো সক্ষম, এই জন্য আমরা তাকে সমর্থন করতেছি। এবং 20% মানুষ মনে করতেছে আপহোল্ড স্প্রিং অফ জুলাই মাস আপরাইজিং, জুলাই আপরাইজিং এর যে স্পিডটা তারা ধারণ করবে এইরকম তার সমর্থক গোষ্ঠীর মধ্যে 20% মানুষ মনে করতেছে, এই জন্য তাকে তারা সমর্থন করে। আরো কয়েকটা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। এবং পরবর্তী কোয়েশ্চেন করেছিলাম যে যারা জামাত অ্যালায়েন্সকে যারা সাপোর্ট করে তারা কেন জামাত অ্যালায়েন্সকে বা জামাত জোটকে সাপোর্ট করে। সেখানে আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে 53% মানুষ মনে করে তারা অনেস্ট অ্যান্ড লেস করাপ্ট, তারা দুর্নীতি কম করবে বা তারা এখানে সৎ, এই জন্য তাদের যারা সমর্থক গোষ্ঠী তাদের মধ্যে থেকে 53% মনে করে এইটা, এই জন্য তারা তাদেরকে সাপোর্ট করে। এবং 52% মনে করে যে তারা ডেমোক্রেটিক ভ্যালুজ আছে, ফ্রি স্পিচে মত প্রকাশের স্বাধীনতা তারা দিবে, এই জন্য সমর্থন করে। এবং 36% মানুষ মনে করে তাদের জুলাই আপরাইজিং এ তারা এটাকে এই স্পিডটাকে ধারণ করবে, এই জন্য তারা তাদেরকে সাপোর্ট করে। 33% মানুষ এখানে ক্যাপাবল ফর সলভিং প্রাইস হাইক, 33% মনে করে তারা এই প্রাইস হাইকটাকে সলভ করতে পারবে, এই জন্য তাদেরকে পছন্দ করে। এবং 31% মনে করে তারা ধার্মিক, এই জন্য তাদেরকে পছন্দ করে। 30% মানুষ মনে করে তারা ইসলামিক ভ্যালুজকে লালন পালন করে, এই জন্য তাদেরকে পছন্দ করে। এবং 27% মানুষ মনে করে এখানে তাদের প্রিভিয়াস অভিজ্ঞতা আছে, এই জন্য তাদেরকে আমরা পছন্দ করি। এখানে দুইটার জিনিসের মধ্যে আমরা কিছু মানে সিগনিফিকেন্ট কিছু ডিফারেন্স দেখতে পাই। প্রথম, বিএনপি জোটকে পছন্দ করার অন্যতম কারণ আমরা দেখি এখানে তারা তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা এই জোটকে সাপোর্ট করার অন্যতম কারণ দেখি অনেস্ট, লেস করাপ্ট এবং অন্যান্য জুলাই আপরাইজিং এর ভূমিকা বা এই স্পিরিট ধারণ করে এইগুলো। এবং পরবর্তী স্লাইডে আমরা যেটা দেখার চেষ্টা করছি, আমরা শুরুতেই বলেছি আমরা 300 আসনেই বিস্তারিত সার্ভে করেছি এবং 300 আসনের প্রেডিকশনটা আমাদের কাছে আছে। এবং সেই জায়গা থেকে আমরা যদি পার্লামেন্টারি সিট ফরকাস্ট করি এখানে, এটা করার ক্ষেত্রে আমি এখানে বলতেছি 10% মার্জিনের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কন্টেস্ট, কারণ আমরা দেখতেছি যে
আমরা লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট যে রেঞ্জ আছে, এই লোয়েস্ট এবং হাইয়েস্ট রেঞ্জ দুইটা গ্রুপের কোনো না কোনো একটা পয়েন্টে মিলিত হয়ে যায়, সেই জায়গা থেকে এটা কন্টেস্ট। এই জন্য 10% প্লাস মার্জিনে যেগুলো যারা এগিয়ে আছে এই 300 আসনের মধ্যে, সেগুলোকে আমরা বলছি তাদের শিওর শট, মানে শিওর নিশ্চিত এখানে বিজয়। আর বাকি যেগুলোতে তারা এইরকম 10%-এর মধ্যে আছে, দেখা যায় কোনোটাতে জামাত 5% এগিয়ে আছে, কোনোটাতে বিএনপি 5% এগিয়ে আছে, কোনোটায় কেউ 1% এগিয়ে আছে, কোনোটায় কেউ 2% এগিয়ে আছে। এটা শুধুমাত্র জামাত বা বিএনপি জোটের মধ্যেই না, এটা আর অন্যান্য যে পলিটিক্যাল পার্টি বা অন্যান্য যে জোটগুলো আছে সেগুলোর মধ্যেও। তো সেই জায়গা থেকে সেই 10% মার্জিনের মধ্যে যেগুলো আছে সেইগুলোকে আমরা কন্টেস্ট, এবং 10% প্লাস মার্জিনে যারা লিড আছে সেইগুলোকে আমরা বলতেছি এখানে নিশ্চিতভাবে আমরা এখানে করতেছি। তো 300 আসনের মধ্যে আমরা যেটা দেখতে পাই এখানে জামাত লেড পার্টি অ্যালায়েন্স, যেগুলো জামাতের যে জোট আছে সেই জোটের হচ্ছে নিশ্চিত পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে 105টি সিট, এবং বিএনপি লেড অ্যালায়েন্স যেগুলো আছে সেখানে তারা 300 আসনের মধ্যে নিশ্চিত করে পাওয়ার সম্ভাবনা রয়েছে 101টি। এবং যে কন্টেস্ট আমরা এখানে দেখতে পাই 75টি আসনে 10%-এর মধ্যে মার্জিন, এই ডিফারেন্সটা আছে। কেউ দেখা যায় 1% লিড, কেউ 2% লিড, এইরকমভাবে দুই গ্রুপের মধ্যে আছে। এই জায়গাটাতে কন্টেস্ট আমরা দেখতে পাই হলো 75। এবং আদার্স, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছে অনেকে, এই যে দুইটা জোট দেখলাম আমরা এখানে, দুইটা জোটের বাইরেও অনেকে আছে, অনেকগুলো জোট আছে, অনেকগুলো পার্টি আছে, সেই জায়গা থেকে অন্য নিশ্চিতভাবে তারা প্রায় 19 জন এখানে নিশ্চিত বিজয় আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা রেফারেন্ডাম নিয়ে আমরা কোয়েশ্চেন করেছিলাম, শুরুতেই বলছি আমরা আমাদের প্রথম সার্ভেটা রেফারেন্ডাম ছিল না, আমরা এই সার্ভেটা রেফারেন্ডাম রেখেছি যে আপনি হা ভোট না ভোট যেটা আমাদের যেটা হতে যাচ্ছে সামনে যে গণভোট, সেই গণভোট সম্পর্কে প্রথম কোয়েশ্চেনটা আমরা করেছিলাম গণভোট সম্পর্কে আপনি সচেতন কিনা, জানেন কিনা। সেখানে আমাদের টোটাল স্যাম্পল যেগুলো কালেক্ট করেছি এর মধ্যে থেকে 74.9% মানুষ বলছে আমরা গণভোট সম্পর্কে জানি, আর 25.2% মানুষ বলছে যে আমরা গণভোট সম্পর্কে সচেতন না বা জানি না এটা কি জিনিস। এবং পরবর্তীতে কোয়েশ্চেন করেছিলাম যারা বলছে আমরা জানি গণভোট সম্পর্কে আমরা জানি, তাদেরকে কোয়েশ্চেন করেছিলাম যে গণভোট সম্পর্কে যেহেতু আপনি জানেন, তাহলে আপনি গণভোটে কি হা ভোট দিবেন না না ভোট দিবেন। সেই জায়গা থেকে তারা কথা বলতে বিরত ছিল এখানে 1.3% মানুষ, তারা কোনো মতামতই দেয় নাই, কথাই বলতে চায় নাই। এটা কোনটা আমরা বলতেছি, এটা হলো কিন্তু 74.9% মানুষের মধ্যে থেকে, টোটাল 100 না কিন্তু, কারণ আমরা শুরুতে দেখছি 25.2% মানুষ গণভোট সম্পর্কে সচেতন না, জানে না। তাই যেই 74% থাকতেছে তাকে যখন 100% করতেছি আমরা, সেখানে দেখতেছি তারা বিরত ছিল 1.3% মানুষ, কথা বলে নাই, তারা মতামত দেয় নাই। এবং নো বলেছে 9.1% মানুষ, তারা গণভোটে না ভোট দিবে। এবং হা বলেছে 89.6% মানুষ, মানে 89.6% মানুষ গণভোটে হার পক্ষে ভোট দিবে। জি, আমাদের এই ছিল ওভারঅল ফাইন্ডিংস। আমরা এই পর্যায়ে কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাব। আপনাদের যাদের কোয়েশ্চেন আছে আপনারা যদি একটু দয়া করে হ্যান্ড রেজ করে আপনারা কোয়েশ্চেনগুলো করেন আমাদের কাছে, তাহলে আমরা কোয়েশ্চেনগুলো আপনাদের কোয়েশ্চেন অনুযায়ী আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। জি, কোয়েশ্চেন পিছনে এই একজন হাত তুলছে আগে। আচ্ছা, এই হাত তুলে ফেলছে আগে, দাঁড়াই গেছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তারপরে আপনার কোয়েশ্চেনটা করেন। ভাই, আপনি কোয়েশ্চেন করতে চেয়েছিলেন। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দুইটি কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন। জি, বলুন। একটু জোরে বলবেন ভাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদের স্যাম্পলটা কত? ঠিক আছে, আমি লাস্টের কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতে চাই। এখানে
আর মনে হয় কারো কোয়েশ্চেন নাই, তিনজন হাত তুলছিলেন। আমাদের দেখেন এখানে ধর্মভিত্তিতে কিন্তু আমরা একটা স্যাম্পল সাইজ বলেছি শুরুতে, যে কোন ধর্ম থেকে কতগুলো স্যাম্পল আমরা পেয়েছি এখানে। তার মধ্যে হিন্দু ধর্ম থেকে আমরা, হিন্দু ধর্মাবলম্বী থেকে আমরা 6,831 স্যাম্পল কালেক্ট করতে পেরেছি, এবং সেটা টোটাল পার্সেন্টেজ ছিল 10.74%। এবং বুদ্ধিস্টদের ক্ষেত্রে থেকে আমরা 455টি স্যাম্পল কালেক্ট করতে পেরেছি, এবং খ্রিস্টানদের থেকে 170টি স্যাম্পল কালেক্ট করতে পেরেছি, আদার্স 517টি স্যাম্পল কালেক্ট করতে পেরেছি। আমাদের শুরুতে স্লাইডগুলোতে এটা আছে, উল্লেখ করা আছে। দ্বিতীয় যে কোশ্চেনটা এইদিকে ভাই করলেন, সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতেছি যে বিএনপি যদিও বলতেছে হাবটের কথা, কিন্তু তাদের পার্টির ইন্টারনালি তারা বলতেছে নাবটের কথা, তাহলে কেন পার্সেন্টেজটা এরকম হইলো? সেক্ষেত্রে শুরুতে কিন্তু আমরা দেখাইছি, এখানে দেখেন এই গণভোট সম্পর্কে 25% মানুষ এখন পর্যন্ত জানেই না। আমরা ওই 25%কে বাদ দিয়ে কিন্তু 75কে, অলমোস্ট 75কে কিন্তু আমরা 100-এ কনভার্ট করেছি হানার ক্ষেত্রে। এবং জি, আচ্ছা, আমাদের ফাইন্ডিংসটা আমরা 25% পেয়েছি যে জানে না, এবং আমাদের এই ফাইন্ডিংসের বাইরে আমরা কোনো কথা বলি না এখানে, বা ফাইন্ডিংসে যেটা পেয়েছি সেটাই বলতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে কয়েকটা এফজিটি করার সুযোগ হয়েছিল আমাদের। এই গণভোটের ইস্যুতে আমরাও কনসার্ন ছিলাম। আপনি যে কোয়েশ্চেনটা এখানে করছেন সেই কোয়েশ্চেনটা নিয়ে আমরাও কনসার্ন ছিলাম, কিন্তু যেই ব্যক্তি বিএনপিকে সাপোর্ট করতেছে সেই ব্যক্তি একই সাথে যে না ভোটকে সাপোর্ট করতেছে, ব্যাপারটা এরকম না, এটা সব জায়গায় ঠিক না। এবং যেই ব্যক্তি যে 44.1% মানুষ যে বিএনপিকে সমর্থন করতেছে, এই 44.1% মানুষ যে বিএনপির কোর পিপল, ব্যাপারটা কিন্তু এরকম না। আবার জামাত অ্যালায়েন্সকে যারা সমর্থন করতেছে, তারা যে জামাত অ্যালায়েন্সের কোর পিপল, ব্যাপারটা এরকম না। এই জন্য আপনি যেটা বলছেন তারা মেসেজ ট্রান্সমিট করতেছে, হয়তো আমি জানি না এটা, যদি তারা মেসেজ ট্রান্সমিট করে থাকে তাদের ইন্টারনাল, তাদের কোর পিপলের কাছে হয়তো মেসেজ ট্রান্সমিট করতে পেরেছে, কিন্তু অন্য যারা তাকে সাপোর্ট করতেছে, সাধারণ মানুষ, এখানে তো সাধারণ মানুষও তো আছে বিএনপিকে সাপোর্ট করতেছে, সেই মানুষরা হয়তো বা সে বিএনপিকে ভোট দিবে কিন্তু সে হা ভোট দিবে, এরকম হইতে পারে। আমরা কিছুদিন আগে দেশে একটা রিপোর্ট করেছিলাম, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা এই হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে একেবারেই অবগত নয়। আপনারা তাদের ক্ষেত্রে কতটুকু জড়িত করতে পেরেছেন, অর্থাৎ রিক্সাওয়ালা, দিনমজুর যারা আছেন? জি, আমরা এখানে আমাদের পার্সেন্টেজটা এখানে দেখাইছি প্রফেশন ওয়াইজ, যে কোন প্রফেশন থেকে আমরা কত পার্সেন্ট আমরা রেসপন্স পেয়েছি। আমার শুরু থেকে আমরা দেখাইছি এখানে যে আপনাদের কোন প্রফেশন থেকে কতগুলো ডেটা আমরা কালেক্ট করতে পেরেছি। আমাদের এই বিস্তারিত রিপোর্টটা দেখলে এখানে বুঝতে পারবেন যে কত পার্সেন্ট আমরা প্রফেশন, রুরাল এবং আরবান সবগুলো ক্যাটাগরি আমরা এখানে দেখাই দিচ্ছি। আমরা প্রত্যেকটাই, ওই যে আমরা শুরুতে বললাম সেন্সাস 2022 যে আদমশুমারি বাংলাদেশে 2022 সালে সংগঠিত হয়েছিল, সেটা অনুযায়ী পপুলেশন সাইজ অনুযায়ী, সেটা কিন্তু পপুলেশন সাইজ শুধু গ্রাম এবং শহর না, প্রফেশন ওয়াইজও আমরা ওইটাকে কভার করার চেষ্টা করেছি। এবং কিছু জায়গায় আমাদের গরমিল ছিল, মানে ডেটা কালেক্ট করতে সময়, যেটা আমরা বললাম যে 52% এখানে উইমেন ভোটার্স, কিন্তু আমরা 42% কালেক্ট করতে পেরেছি। এটা আপনি এটা দেখলে সবকিছু পেয়ে যাবেন। আর পিছনে একজন কোয়েশ্চেন করেছিলেন যে কোন আসনগুলো, এই কোন আসনগুলো আমরা এখানে পাবলিশ করতে চাচ্ছি না। যদি এই কোন আসনগুলোর তথ্য আপনি জানতে চান, আমরা এটা নির্বাচনের দিন পাবলিশ করতে পারবো, কিন্তু নির্বাচনের আগে কোন আসনগুলো আমরা বলবো না, কারণ এখানে ডিমোরালাইজেশনের বিষয় আছে। এখন যখন আপনি জানবেন যে বিএনপির এইগুলো আর, তখন দেখা যায় এই ক্যান্ডিডেটদেরও ডিমোরালাইজেশনের বিষয় আছে এখানে। জি জি যে আমাদের এখানে কোয়েশ্চেনে, আমাদের এইবারের ফাইন্ডিংসের এখানে কোয়েশ্চেনে আমলিগ নিয়ে কোনো কোয়েশ্চেন ছিল না। আমলিগের কত পার্সেন্ট ভোট ব্যাংক আছে এটা আমরা এখানে ফাইন্ডিংসে পাইনি। আর আপনি যেটা বলছেন 30%, 25%, এটা আমি জানি না কোনো তথ্য এরকম আছে কিনা এক্সাক্ট যে আমলিগের ভোট ব্যাংক এরকম। আর তারা কোন দিকে যাবে, যেহেতু আমরা তাদের নিয়ে কোনো কোয়েশ্চেন ছিল না, কোন দিকে কতটুকু যাবে সেই ফাইন্ডিংসটা আমাদের এখানে নাই। পরের স্লাইডে দাও, ওই এটা দিয়ে দাও। আচ্ছা, আমাদের রিপোর্টটা তো আপনারা হাতে হাতে সবাই পেয়েছেন, এই ফাইন্ডিংসগুলো। যদি আপনাদের এটার কোনো সফট কপি লাগে আমাদের স্ক্যান করে সফট কপি নিতে পারেন, বা আপনার এখানে রিপোর্টের শেষও কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড দেখে আপনারা সফট কপিটা পেয়ে যাবেন এখান থেকে। আর আমরা সবাইকে আমরা প্রেস লিস্টটা মনে হয় দেওয়া হয়েছে, সবাইকে প্রেস লিস্টটা পেয়ে গেছেন আপনারা। আমরা যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করবো। একটা কোয়েশ্চেন, জি লাস্ট কোয়েশ্চেন। জি জি সেই ডেটা থেকে এখানে আপনারা দেখাচ্ছেন যে প্রায় 20 কিন্তু
42 এবং এখানে 44 ভোটার, এটা আসলে কিভাবে আপনারা করলেন? আর এই লিমিটটা আসলে কি কি দেখেছেন? এটা কি গ্রামে বেশি ছিল, শহরের থেকে কম, নাকি শহরে যদি সুবিধা করে? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা বিস্তারিত বলতে পারবো, কিন্তু আমরা এখানে যেটা রিপোর্টটা দেখেছি এখানে ফিমেলদের ওভারঅল জামাত অ্যালায়েন্সের প্রতি বেশি। এবং আপনি যেটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, আমাদের সার্ভেটা সোশ্যাল মিডিয়ায় হয় নাই, সার্ভেটা হয়েছে 1-to-1। এবং এটা আমরা শুরুতেই বলছি, এটা রেশিও অনুযায়ী গ্রাম থেকে আমরা স্যাম্পল কালেক্ট করেছি, আমরা শহর থেকে স্যাম্পল কালেক্ট করেছি। এই জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে শহরের মানুষদেরকে দেখতে পারেন, কিন্তু গ্রামের মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেকের অ্যাকাউন্টই নাই। এই জন্য দেখা যায় এটা সোশ্যাল মিডিয়ায় এক্সাক্ট রিফ্লেকশন আসবে কিনা আমি জানি না, কিন্তু আমরা যেহেতু এটা টোটালটাকে কভার করার চেষ্টা করেছি, উভয় পক্ষ থেকে ডেটা নিয়েছি, এই জন্য আমরা বিশ্বাস করি এটা এক্সাক্ট রিফ্লেকশন এখানে আছে। জি, এইজ লিমিট, আচ্ছা, এইজ ভিত্তিক আমি আপনাকে তথ্য দিতে পারবো। আমার এখানে ফাইন্ডিংসের এখানে আপাতত না, আপনি আমাকে নক দিবেন, আমি আপনাকে এই তথ্যটা দিতে পারবো। ঠিক আছে? জি জি, ঠিক আছে। আমরা প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সিতে মিনিমাম 2 জন ইনিউমারেটরস হায়ার করেছিলাম, মিনিমাম 2 জন, এবং কোনো কোনো জায়গায় 3-এর অধিক ইনিউমারেটরস আমরা হায়ার করেছিলাম পপুলেশনের সাইজ অনুযায়ী। এবং আমরা শুরুতেই বলছি, দেখেন আমাদের এখানে এক একটা স্যাম্পল কালেক্ট করতে হলে তার মিনিমাম 11 মিনিট সময় দিতে হয়েছে। আমার 32টা কোয়েশ্চেন ছিল এখানে, এবং 11 মিনিট দিয়ে প্রতিদিন একজন ইনিউমারেটরস সর্বোচ্চ আমরা দেখছি সে 20টা স্যাম্পল কালেক্ট করতে পারছে প্রতিদিন, এবং কোনোদিন দেখছে 15টা। দেখা যায় আমরা সবসময় দেখছি 10 থেকে 20-এর মধ্যে এরকম ওঠানামা করছে। এখন আমাদের প্রত্যেকটা মানে ওভারঅল আমাদের 700+ ইনিউমারেটর ছিল সারা দেশে এই 15 দিন। এবং এইগুলোকে প্রত্যেকটা, আমরা শুরুতে বলছি, প্রত্যেক 10টি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ একজন আবার ন্যাশনাল কোঅর্ডিনেটর ছিল। তার মানে আমার 30 জন ন্যাশনাল কোঅর্ডিনেটর ছিল আমার এই। এবং ডেটা ভ্যালিডেশন করার জন্য আবার এখানে প্রায় 60 জনের মতো ডেটা ভ্যালিডেশন করার জন্য ছিল, প্রত্যেক 5টার জন্য একজন ভ্যালিডেট করছে ডেটা। মানে আমার হিউজ ওয়ার্কফোর্স এখানে জড়িত ছিল, এবং আমরা এটা ইজিলি আমরা করতে পারছি আমাদের বেশি লোক এখানে হায়ার করার কারণে। আচ্ছা, এটা ভাই যে কেউ যে কোনোভাবে এটা নিতে পারে, কিন্তু আমরা যখন প্রথম পাবলিশ করি, যেটা আমাদের টার্গেট ছিল, আমরা 3টি জরিপ পাবলিশ করব। আমরা বেজ লাইনটা প্রথম পাবলিশ করি, এবং মিড লাইনটা আমরা দ্বিতীয়তে পাবলিশ করার প্ল্যান ছিল আমাদের, কিন্তু বেজ লাইনটা আমাদের পাবলিশ করতে দেরি হওয়ার কারণে মিড লাইনটা আমরা পাবলিশ করতে পারি না। এবং লাস্টে আমরা ওই সময়ই বলেছিলাম যে আমরা 3টা, এবং এন্ড লাইন, এটা আমাদের এন্ড লাইন জরিপ, এবং এটা ম্যাচিউরড জরিপ, এবং এটা আমরা শেষের দিকে পাবলিশ করব। এবং কাজটা 5 তারিখের মধ্যে শেষ হয়েছে আমাদের ডেটা কালেক্ট করার ক্ষেত্রে, যেহেতু আমরা 300 আসন কভার করছি এখানে। 12 তারিখে কিন্তু আমরা ওইটা পাবলিশ করছি, এবং 12 তারিখের পরে আমরা ওয়েট করতেছিলাম কনস্টিটিউয়েন্সিগুলো ক্যান্ডিডেট ফাইনাল হওয়া পর্যন্ত, কারণ ক্যান্ডিডেট ফাইনাল না হলে আমি এক্সাক্ট ডেটা নিয়ে আসতে পারবো না, অ্যালায়েন্স না হলে এক্সাক্ট ডেটা নিয়ে আসতে পারবো না। এই জন্য আমার সময় কম ছিল। আমি এখানে 5 তারিখে শেষ করেছি। 5 তারিখে 6 তারিখ যদি তাড়াহুড়া করতাম 6 তারিখে পাবলিশ করা যাইতো, সেই জায়গা থেকে আমি 9 তারিখ আজকে পাবলিশ করতেছি একটু সুন্দরভাবে রিপোর্ট উপস্থাপন করার জন্য। এখানে যে কেউ যে কোনোভাবে এটা ইন্টারপ্রেট করতে পারে, কিন্তু আমাদের এটা টার্গেট ছিল আমরা 3টা জরিপ এখানে করবো, বেজ লাইন, মিড লাইন অ্যান্ড এন্ড লাইন। যে আমি শফিউল আলম শাহীন, নির্বাহী পরিচালক, IILD, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি। আচ্ছা, একটা আমাদের প্রেস রিলিজে একটা জায়গায় একটু ভুল আছে, আপনারা একটু করেন। সেটা হচ্ছে আমাদের এখানে ডেটা আমরা দিচ্ছি হলো 63,615, এখানে ভুলে আমাদের প্রেস রিলিজে 63,115 আসছে, মানে এটা 615 হবে, শুধু এই জায়গাটাতে একটু কারেকশন আছে। জি, আচ্ছা, এখানে দেখেন এই যে আগানোটা দেখতেছি আমরা 0.2% আগানো, তার মানে 1% না। আবার আপনি দেখেন এখানে যদি আমরা দেখি, এখানে একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই জায়গাটাতে মার্জিন অফ এরর যদি আমরা ধরি, আমরা লোয়েস্ট রেঞ্জ এবং হাইয়েস্ট রেঞ্জ, দুইটা গ্রুপেরই লোয়েস্ট রেঞ্জ এবং হাইয়েস্ট রেঞ্জ দেখেন। এখানে বিএনপির লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 43.6, হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 44.5, আর জামাত অ্যালায়েন্সের লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 43.5, হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 44.4। এই যে লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট রেঞ্জ, যে কোনো পয়েন্টে সে অবস্থান করতে পারে। আমার এরর আছে, আমি বলছি তো আমার 0.9% এরর আছে, তার মানে 9% যে কোনো জায়গায় সে অবস্থান করতে পারে, কিন্তু আমার পার্থক্য কিন্তু 0.2%। তার মানে সে যদি 9% মানে 5% প্লাসে অবস্থান করে, তাহলে কিন্তু আবার একটা গ্রুপ এগিয়ে যাচ্ছে এখানে। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে সমান ভোটার না। কোনো জায়গায় বিএনপি ধরেন 11% লিড আছে, ধরেন জামাত কোনো জায়গায়, জামাত অ্যালায়েন্স 11% লিড আছে, সেটা কিন্তু লিড হিসেবে আসবে। কিন্তু কোনো জায়গায় দেখা যায় বিএনপি 50% লিডে আছে, এগুলো থাকতে পারে, সেটা কিন্তু লিড হিসেবে একটাই কাউন্ট হবে। তার মানে এইভাবে তারতম্য এখানে হইতে পারে।
জি, ধন্যবাদ সবাইকে। আশা করি আর কোনো কোয়েশ্চেন নেই। আপনাদের সবার জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, প্যাকেটগুলো রেডি করা আছে।